হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের যে সপ্তম অধ্যায় রয়েছে সেই সপ্তম অধ্যায় থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নটি যদি এখন থেকে ভালো করে পড়তে শুরু করো, প্রিপারেশন নাও, আমি আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা প্রতিটি পরীক্ষায় তোমরা সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন অনায়াসে 100% গ্যারান্টি সহকারে তোমাদের আমি বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত স্টুডেন্টরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে এখন থেকে পড়তে শুরু করো, তাহলে আমি আশা করি তোমরা অন্যের চাইতেও এক ধাপ এগিয়ে থাকবে। তাই আমি তোমাদের শুধুমাত্র সপ্তম অধ্যায়ের নয়, এর আগে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের যে 8 মার্কের প্রশ্নগুলো আমি আপলোড করেছি, যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং এর পাশাপাশি শুধু আমি রাষ্ট্রবিজ্ঞান নয়, এর পাশাপাশি ইতিহাস বলো, বাংলা বলো, সমস্ত বিষয়ের প্রশ্ন আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তাহলে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা। চলো উত্তরটি আমরা দেখে নিই। ভারতবর্ষে ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার অনুসরণে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় ভারতের রাষ্ট্রপতি মর্যাদা সম্পন্ন বা ডিগনিফাইড প্রধানে পরিণত হয়েছে। ভারতীয় সংবিধানের 52 নম্বর ধারা অনুযায়ী ভারত রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে। কিন্তু শুধু প্রশাসনিক ক্ষমতা নয়, ভারতীয় রাষ্ট্রপতি আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে। তার এই ক্ষমতাগুলি হলো যথা: প্রশাসনিক ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি ভারত রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতার অধিকারী। তিনি ভারতীয় প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিগণকে নিয়োগ ও অপসারিত করে থাকেন, যেমন প্রধানমন্ত্রী, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ এবং কেন্দ্রীয় সরকারি চাকুরি কমিশন, অর্থ কমিশন ও নির্বাচন কমিশনের সভাপতি ও সদস্যগণ প্রমুখ। মূলত এই নিয়োগ সংক্রান্ত কমিশনের সভাপতি ও সদস্যগণ প্রমুখ মূলত এই নিয়োগ সংক্রান্ত ক্ষমতাগুলো রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতার দিকচিহ্ন স্বরূপ। এবারে তোমরা পয়েন্ট করবে আইনগত সমস্যা। ভারতের রাষ্ট্রপতি হলেন কেন্দ্রীয় আইনসভা সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ। লোকসভা ও রাজ্যসভার মতে তিনি হলেন সংসদের জৈবিক একক বা অপরিহার্য স্তম্ভ বিশেষ। তিনি সংসদের অধিবেশন আহ্বান করেন, স্থগিত রাখেন এবং সমাপ্তি ঘোষণা করেন। তিনি সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন এবং উভয় কক্ষে বাণী বা মেসেজ প্রেরণ করতে পারেন। তার সম্মতি ছাড়া সংসদ প্রণীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না। এবারে পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয়, সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবারে তোমরা পয়েন্ট করবে সামরিক ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তিনি ভারতের জল, স্থল ও বিমান বাহিনীর প্রধান ব্যক্তিবর্গকে নিয়োগ করে থাকেন। তার নামে ভারতে যুদ্ধ ঘোষিত হয় এবং শাস্তি ঘোষিত হয়। মূলত তার নির্দেশে ভারতের সেনাবাহিনী পরিচালিত হয়। পরে পয়েন্ট কূটনৈতিক ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতবর্ষের কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকেন। তার সুপারিশ ছাড়া ভারতে কোনো কর, ট্যাক্স ধার্য করা যায় না। প্রতি বছর সরকারের আয় ব্যয় সংক্রান্ত বিবরণী বা বাজেটকে সংসদে পেশ করার ব্যবস্থা তাকেই করতে হয়।
তার সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। সরকারি আয় ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য তিনি মহানিয়ন্ত্রক ও গণপরীক্ষককে নিয়োগ করে থাকেন। তার এই অর্থনৈতিক ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা পয়েন্ট করবে বিচার বিভাগীয় ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতির বিচার বিভাগীয় ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকেন। তিনি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণকে নিয়োগ করে থাকেন। এছাড়াও তিনি কিছু বিচার বিভাগীয় কাজও করেন, যেমন তিনি অপরাধীর অপরাধ মার্জনা করতে পারেন, তিনি দুর্নীতি ব্যক্তির দণ্ড মুকুব করতে পারেন, এমনকি তিনি মৃত্যুদণ্ডকেও বাতিল করতে পারেন। এবারে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা পয়েন্ট। ভারতের রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো জরুরি অবস্থায় সংক্রান্ত ক্ষমতা। এই ক্ষমতার বলে তিনি অনেকটাই প্রকৃত প্রধান হয়ে উঠতে পারেন। ফলে দেশের সংকটময় পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। যেমন 1 নম্বর জাতীয় জরুরি অবস্থা। ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী প্রত্যক্ষ যুদ্ধ, অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে রাষ্ট্রপতি সমগ্র ভারতবর্ষের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এবারে 2 নম্বর পয়েন্ট, রাজ্যের রাষ্ট্রপতি শাসন। ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের প্রশাসনের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়লে রাষ্ট্রপতি সেই রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এবারে 3 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক জরুরি অবস্থা। ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী দেশের চূড়ান্ত অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে রাষ্ট্রপতি সর্বভারতীয় স্তরে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এবারে তোমরা পয়েন্ট করবে পদমর্যাদা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় রাষ্ট্রপতি ভারতীয় সংবিধান অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তাই তিনি হলেন ভারতীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি। তিনি ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ। তার সম্মতি ছাড়া সংসদের কোনো বিল আইনে পরিণত হতে পারে না। তিনি সামরিক, অর্থনৈতিক, কূটনীতিক, বিচার বিভাগ প্রভৃতি ক্ষমতা ভোগ করে থাকেন। এমনকি সংবিধানগতভাবে জরুরি অবস্থা জারি করার চূড়ান্ত ক্ষমতা ভোগ করে থাকেন। তবে সংবিধানগতভাবে ভারতীয় রাষ্ট্রপতি বিপুল ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে তিনি কিন্তু নিজের স্বাধীন ইচ্ছামতোভাবে এইসব ক্ষমতা ভোগ করতে পারেন না। এক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ উপর নির্ভর করতে হয়। তাই ভারতীয় রাষ্ট্রপতি অনেকটাই যেন জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বা সোনার খাঁচায় আবদ্ধ পাখি মাত্র। এবারে তোমরা পয়েন্ট করবে মন্তব্য। কিন্তু তবুও আমরা একথা অবশ্যই বলতে পারি যে ভারতের রাষ্ট্রপতি যদি উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিত্ববান ও দৃঢ়চেতা সম্পন্ন হন, তাহলে তিনি অনেকটা স্বাধীন হয়ে উঠতে পারেন। যেমন নীলাম সঞ্জীব রেড্ডি, জৈল সিং, ডক্টর APJ আব্দুল কালাম প্রমুখ। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ব্যক্তিত্ববান, দৃঢ়চেতা ও কর্মমুখী রাষ্ট্রপতি নিছক সাক্ষী গোপাল না হয়ে প্রকৃত প্রধান হয়ে উঠতে পারেন। এই যে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন 7ম অধ্যায় থেকে আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নটি এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও এবং প্রস্তুতি শুরু করো। তাহলে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা বলে এমনকি ফাইনাল পরীক্ষা বলে প্রতিটি পরীক্ষায় তোমরা সফলতা লাভ করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।